জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে চীনা কোম্পানিগুলোকে নতুন দৃষ্টিতে বাংলাদেশ দেখার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগকারীদের সহায়তায় বাংলাদেশ শিগগিরই চীনে বিনিয়োগ কার্যালয় খোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক পুঁজি সংক্রান্ত কার্যপ্রণালী ঢেলে সাজাতে সরকার 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বর্তমান সরকার। বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইওইংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন উন্নয়নে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, এসব চুক্তি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। শিগগিরই চীনে একটি বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যদের সম্মানে গ্রেট হল অব দ্য পিপলে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠকের আগে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। Respect and practical cooperation. Over these years, this relationship has moved from diplomacy to development, from development to trade, and now from trade to deeper cooperation, including wide-range industrial partnerships. I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের খবর সংগ্রহে বেইজিংয়ে আছেন সহকর্মী সাব্বির রোজ। তার কাছে জানবো বিস্তারিত। রোজ, যে 13টি সমঝোতা সই হয়েছে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা গেছে কিনা? আজকে আর কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কিনা প্রধানমন্ত্রী? কি তথ্য আছে আপনার কাছে? সাজিদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং কিছুক্ষণ আগে কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সবশেষ নৈশভোজের মধ্যে দিয়ে তাদের এই বৈঠকটি শেষ হয়েছে, যেখান থেকে বাংলাদেশের সাথে চীনের 13টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবং এই যে প্রধানমন্ত্রীকে দাওয়াতের যে বিষয়টি রয়েছিল চায়না সরকারের পক্ষ থেকে বা চায়না প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সেখানে আমরা লক্ষ্য করেছি প্রধানমন্ত্রীকে একটি রাজস্বিক সংবর্ধনা দেওয়া হয়, রাষ্ট্রীয় গার্ড অফ অনার দেওয়া হয় এবং পরবর্তীতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে 13টি সমঝোতা স্বাক্ষরের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে চীন, পাশাপাশি টেকনিক্যাল ও ভোকেশনাল সেক্টরে সহায়তা করবে চীন, এবং রয়েছে শিল্পাঞ্চল বা বিনিয়োগ বা অবকাঠামোগত উন্নয়নের একটি বড় বিষয় এসেছে, যেটিতে চায়না বাংলাদেশের পাশে থেকে বা একদম শুরু থেকেই কিছু কিছু প্রজেক্টের বিষয়ে তাদেরকে বলা হয়েছে, যেটিতে তারা প্রাথমিক লেভেল থেকে একদম শেষ পর্যন্ত কাজ করতে চান এমন আগ্রহের কথা প্রকাশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা, যেটিতে এবং অভিন্ন নদী ও পানি ব্যবস্থাপনা রয়েছে। সেই বিষয়টিকে জোর দিয়েছে বাংলাদেশ সরকার, এবং তিস্তা ব্যবস্থাপনা নিয়ে চায়না সরকার বলছেন যে এই প্রজেক্টটি তারা আসলে একটি বাংলাদেশের উন্নয়নমূলক একটি প্রজেক্ট হিসেবে দেখছেন এবং বাংলাদেশের এই প্রজেক্টের সাথে তারা থাকতে চান। পাশাপাশি চট্টগ্রামে একটি শিল্পাঞ্চল, আনোয়ারায় এবং মংলায় একটি শিল্পাঞ্চল, সেই দুটি নিয়ে অতি দ্রুতই কাজ শুরু করবে চায়না, এমনটি জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এছাড়াও
প্রধানমন্ত্রী কিন্তু এই প্রথম সফর ছিল এটি নির্বাচিত হওয়ার পরে। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী কিন্তু বিনিয়োগ বান্ধব বা মুক্তবাজার অর্থনীতির কথাটি কিন্তু বারবারই বলে আসছেন। সেই লক্ষ্যে তিনি কিন্তু শুধুমাত্র চীনের প্রধানমন্ত্রী নয়, চীনের যারা শীর্ষ ব্যবসায়ী ছিলেন তাদের সাথেও কিন্তু তিনি বসেছিলেন এবং তাদেরকে বাংলাদেশে যে একটি বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে সেই বিষয়টিতে তিনি আশ্বস্ত করেছেন এবং চীনের যত শীর্ষ ব্যবসায়ী আছেন তাদের অনেকেই কিন্তু বিনিয়োগ করতে চান এবং এর মধ্যে $10 বিলিয়ন বিনিয়োগেরও কিন্তু ঘোষণা পাওয়া গেছে। এই প্রধানমন্ত্রীর আরও কিছু বিষয় উল্লেখযোগ্য রয়েছে, রোহিঙ্গা প্রত্যাবর্তন, চিকিৎসা সহায়তা, ব্রিক্সে বাংলাদেশকে সংযুক্ত করা সহ বাংলাদেশের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে চীনের প্রধানমন্ত্রী কিন্তু সাহায্য সহযোগিতার কথা বলেছেন। তো সংশ্লিষ্টরা বা বিশেষজ্ঞরা যেটি মনে করছেন যে দুই প্রধানমন্ত্রীর এই বৈঠকের মধ্যে দিয়ে বাংলাদেশ চীনের সম্পর্ক একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যেখানে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং বন্ধুসুলভ পররাষ্ট্রনীতির একটি বিষয় কিন্তু তারা আমাদেরকে বলেছেন বা তারা মনে করছেন। তো সাজিদ, আজকের মতো প্রধানমন্ত্রীর কর্মসূচি শেষ। কাল প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎ বা বৈঠক হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। সাজিদ, তো এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ। চীন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাব্বির রোজ। অবশেষে প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। রোববার থেকেই ঢাকা সহ দেশের 5টি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে একযোগে আবেদন করা যাবে। বিকেলে যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, আপাতত আবেদন করা যাবে কেবল ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম থেকে। মেডিকেল ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে, বাড়ানো হবে পরিধি। এর আগে নতুন হাইকমিশনার ভিসা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। এ সময় ভিসা সেন্টারের সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। ফ্যাসিবাদ শাসন কায়েমে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি, এমন অভিযোগ করেছেন জামায়াত নেতা ও 11 দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 36 দিনের কর্মসূচি ঘোষণা করে একথা বলেন তিনি। 5 আগস্ট সারা দেশে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি। জুলাই থেকে 5 আগস্ট 2026 এখানে আমরা 1 থেকে 15 তারিখ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সকল জেলা মহানগরীতে সেমিনার। 5 তারিখ আগস্টের রাজধানী সহ সকল জেলা মহানগরী এবং উপজেলা পর্যন্ত সমাবেশ। এগুলো আমরা বিস্তারিত আবার বসবো, 1 জুলাই বসে আমরা বিস্তারিত বাস্তবায়নের আরো স্পেসিফিক টাইম, সময়, স্থান নির্দেশনা আপনাদের সঙ্গে দিতে পারবো। তখন তার বাস্তবায়নের জন্য আবার বসে বিস্তারিত পরিকল্পনা নেওয়া হবে। বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, দেশের 82 লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িত, তাই ঢাকা সহ 3টি বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার মাদকাসক্তির চিকিৎসা সেবাকে উন্নত এবং সহজলভ্য করার জন্য কাজ করছে। সরকারিভাবে পরিচালিত ঢাকার তেজগাঁয়ে অবস্থিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র সহ 3টি বিভাগীয় শহরে স্থাপিত নিরাময় কেন্দ্রের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কুমিল্লার কাঁটাবিল এলাকায় মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় 6ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী সহ অন্তত 5 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নগরীর কাঁটাবিল এলাকায় মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ 11 বছরের শিক্ষার্থী প্রেম ওই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাসিন্দারা মানববন্ধনের আয়োজন করেন। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। এক পর্যায়ে গুলির ঘটনা ঘটলে অন্তত 5 জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। লক্ষ্মীপুরের রায়পুরে 2 মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। পরে সন্দেহভাজন ওই যুবককে স্থানীয়রা গণপিটুনি দিলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে রায়পুর পৌরসভার 3 নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যুৎস্পৃষ্টে স্বামী মারা যাওয়ার পর 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে রায়পুরে ভাড়া বাসায় থাকতেন হত্যাকাণ্ডের শিকার হওয়া শাহিনুর। সকালে অভিযুক্ত অন্তর বাড়িতে ঢুকে 3 মেয়ে ও মা শাহিনুরকে কুপিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক 2 মেয়ে ও মা শাহিনুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে অভিযুক্ত অন্তরকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। তবে কী কারণে ঘটনা ঘটেছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা জানা যায়নি। ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে বলে জানিয়েছে পুলিশ। একই পরিবারের মা এবং 3 মেয়ে গুরুতর জখম হয়েছিল ও 2 জন জায়গায় মারা গেছেন, মা এবং ছোট মেয়ে। আর বড় মেয়েটা হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে। আর মেজো মেয়েটা তাকে ঢাকায় রেফার করা হয়েছে। যে অভিযুক্ত তাকে হাসপাতালে রেফার করা হয়েছে, তার অবস্থাও মুমূর্ষু অবস্থায় ছিল। আমরা এখনও কনফার্ম না, তবে অন্য সূত্রে জানা যাচ্ছে যে সেও খুব সম্ভবত বেঁচে নেয় আর কি। মাত্র 6 শিশুর মৃত্যু নিয়ে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলে হামে 300 শিশুর মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, এমন মন্তব্য করেছেন পটুয়াখালী 2 আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে কথা বলেন তিনি। এদিকে জনগণের টাকা মেরে ঋণ খেলাপি হয়ে যারা সংসদে যায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। প্রায় অসংখ্য হাজার মানুষকে প্রতিদিন বিনামূল্যে তাদের রোগী এবং অ্যাটেন্ডেন্টকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। এরকম একটা হাসপাতালকে শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই, তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং তারা যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হওয়ার পরেও যদি তারা ঋণ খেলাপি হয়, এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। সেটি শুধুমাত্র সরকার দলের জন্য না, শুধু বিরোধী দলের জন্য না, সেটি বাংলাদেশের উন্নতি, প্রগতি এবং সমৃদ্ধির জন্য সেটি প্রয়োজন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 945 জন শিশু। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামের উপসর্গে 9 জন মারা গেলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 605 জন শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও 93টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট 698 শিশু মারা গেছে। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে 1 জন। নতুন করে ভর্তি হয়েছে 198 জন রোগী। 28 জুন সারা দেশে একযোগে ভিটামিন A+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রায় 1,20,000 স্থায়ী ও ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই ক্যাম্পেইন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর M.A. মোহিত। সকালে সচিবালয়ে ভিটামিন A ক্যাপসুলের ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী আরও জানান, 6 থেকে 11 মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন A ক্যাপসুল এবং 12 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। 2,40,00,000 শিশুকে ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, দুর্গম এলাকা বিবেচনায় বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জের মতো ১২টি জেলার ১৮ উপজেলায় ভিটামিন এ ক্যাপসুল থেকে বাদ পড়া শিশুদের জন্য পরবর্তী ৪ দিন এ কার্যক্রম অব্যাহত থাকবে। 2,40,00,000 শিশুর কাছে পৌঁছানোর জন্য আমরা টার্গেট করছি। মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে 7 জনকে পুশিন চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মৌলভীবাজার সীমান্তেও ঘটেছে পুশিনের ঘটনা। এদিকে নওগাঁ, দিনাজপুর দিয়ে ঠেলে পাঠানো অন্তত 13 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার শহরতলা সীমান্তে নারীসহ 7 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। যদিও বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে সীমান্তের কাঁটাতারের পাশে অবস্থান করে পুশিন হওয়া ব্যক্তিরা। পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবি নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে মৌলভীবাজার সীমান্তেও ঘটেছে পুশিন। যদিও বিজিবি এখনও এ ঘটনা স্বীকার করেনি, তবে স্থানীয়রা তাদের সীমান্তে জড়ো করে রেখেছে। অন্যদিকে দিনাজপুর ও নওগাঁ সীমান্তে পুশিন হলেও বিজিবি ও স্থানীয়দের অব্যাহত প্রতিরোধে তাদের ফিরিয়ে নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবছর এইচএসসি পরীক্ষার কোনো প্রশ্ন ফাঁস হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলন। খাতা পরিবর্তন, নম্বর বন্টনে অনিয়ম হলে সে ব্যাপারেও আইন প্রণয়নের কথা জানান তিনি। সকালে বরিশালে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলা ও শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার লক্ষ্যে কাজ করছে সরকার। সকল শিক্ষককে প্রযুক্তি নির্ভর ক্লাসরুমে ক্লাস সম্পন্ন করার প্রশিক্ষণের কথা জানান মন্ত্রী। যে কোনো পরীক্ষা সম্পন্ন হবার 2 মাসের মধ্যে ফলাফল ঘোষণা করার পাশাপাশি 2 বছরের কোর্স 2 বছরের মধ্যেই শেষ করার কথা জানান তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সেশন জট থাকতে পারবে না বলেও জানান তিনি। 2001 সালে পাবলিক পরীক্ষা অ্যাক্ট পরিবর্তন হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মি লিউ ইন সাফারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে 35 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে স্মৃতিসৌধে পৌঁছান ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মি লিউ ইন। পরে তিনি স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিনি স্মৃতিসৌধের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিসৌধের তাৎপর্য সম্পর্কে অবহিত হন। পরিদর্শন শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। সাবেক রেলমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ওপর হত্যা চেষ্টা মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি.কে. গৌস এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 9 আসামিকে খালাস এবং 1 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেটে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ ও উপস্থাপিত সাক্ষ্য প্রমাণে অভিযোগের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত না হওয়ায় 12 আসামির মধ্যে 9 জনকে খালাস দেওয়া হয়েছে। বাকি 3 আসামির মধ্যে 2 জন অন্য মামলায় অভিযুক্ত থাকায় তাদের বিচার কার্যক্রম সম্পন্ন হয়নি। তবে হরকাতুল জিহাদের সদস্য সৈয়দ নাঈম আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন সদ্য খালাস পাওয়া আসামি ও বিএনপি নেতারা। তারা বলেন, ষড়যন্ত্র ও রাজনৈতিকভাবে হেনস্থা করতেই তাদের এ মামলায় জড়ানো হয়েছিল। রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিউল আলম। এত বড় একটা অপরাধে তাদেরকে জড়িত করে তাদেরকে জেল খাটিয়ে সর্বশেষ যদি আদালত কর্তৃক প্রমাণ হয় যে তদন্তের কোনো প্রিন্সিপাল, তদন্ত কার্যের কোনো প্রিন্সিপাল তাদেরকে আসামি করার ক্ষেত্রে প্রয়োগ করা হয় নাই, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি তাদের জনপ্রিয়তার কারণে, রাজনৈতিক মতাদর্শের কারণে অথবা তাদেরকে ধ্বংস করার নীল নকশায় এই মামলাটা তাদেরকে আসামি হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে। টাঙ্গাইলের সখীপুরে আলোচিত কৃষক হত্যা মামলায় সহোদর ভাইসহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর 11 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিকেলে টাঙ্গাইলের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সখীপুর উপজেলার কচুয়া দক্ষিণপাড়া এলাকার আবুল কাশেম, মোহাম্মদ রওশন আলী ও মোহাম্মদ মোস্তাক। এর মধ্যে আবুল কাশেম ও রওশন আলী আদালতে উপস্থিত ছিলেন, আর মোস্তাক পলাতক রয়েছেন। মামলার তথ্য অনুযায়ী 2009 সালের 9 জুলাই জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওহাব শিকদারের পরিবারের ওপর হামলা চালানো হয়। এতে তার চাচাতো ভাই দুলাল গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 জুলাই ঢাকায় তার মৃত্যু হয়। ঘটনার পর তদন্ত শেষে 17 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে 3 আসামির মৃত্যু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আদালত এই রায় দেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপ ভ্যান ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের সুতাং ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিলেটগামী একটি ট্রাক এবং একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক কাউসার মিয়া নিহত হন। এছাড়া পিকআপ ভ্যানের হেলপার, সিএনজি চালক ও ট্রাক চালক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। রাঙামাটির বরকলে গৃহবধূ হত্যা মামলায় অভিযুক্ত 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। তিনি জানান, 21 জুন বিকেলে বরকলের নিজ বসতঘরে নিহত হন গৃহবধূ আয়েশা বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ব্যবহৃত একটি ইট ও একটি হাতুড়ি আলামত হিসেবে জব্দ করা হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের হলে তদন্ত করে পুলিশ বুধবার রাতে 2 আসামিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তিন দিনের ব্যবধানে ফের আগুন লেগেছে চট্টগ্রাম বন্দরের স্থাপনায়। সকালে বন্দরের নতুন অকশন শেডে আগুন লাগে। এতে পুড়ে গেছে চাল, ডাল সহ কিছু পণ্য। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। ফায়ার সার্ভিস জানায়, সকাল 8:45টার দিকে আগুনের সূত্রপাত হয়। বন্দরের ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ও নৌবাহিনীর যৌথ চেষ্টায় সকাল 10টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সংশ্লিষ্টরা বলছেন, অকশন শেডে ভিতরে কাপড়, চুনাপাথর, স্প্রে, কেমিক্যাল, ডিজেল, মোবিল, চাল, গম সহ অন্যান্য নিলামযোগ্য পণ্য ছিল। নানা জটিলতায় বন্দর থেকে খালাস না হওয়া পণ্য এই নিলাম শেডে এনে রাখা হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে সোমবার বন্দরের এনসিটি ইয়ার্ডে ক্রেনে আগুন লাগে। সে সময় 4টি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়। কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য BARF মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন এখন টিভির প্রতিবেদক সাজিদ আরাফাত সহ 9 সাংবাদিক। পুরস্কারপ্রাপ্ত অন্য সাংবাদিকরা হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির শাহিদ আহমেদ সোহাগ, প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমেদ আরিফ, জাগো নিউজের DM নাজমুল হোসেন, সমকালে জাহিদুর রহমান, ATN নিউজের ফেরদৌস রহমান ও যুগান্তরের ইয়াসিন রহমান। বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে তাদের হাতে পুরস্কার, সনদ ও চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম জানায়, কৃষি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি ও কৃষি সাংবাদিকতাকে উৎসাহিত করতেই এই পুরস্কার। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান সহ সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তা ও কৃষি বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। যদি আমরা গবেষণা না করতে পারি, সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন নিয়ে যদি আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত না করতে পারি, আগামী দিনের সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো। আমাদের কৃষি আজকের যে জায়গায় দাঁড়িয়েছে এবং ভবিষ্যতের স্বপ্ন আমরা দেখছি, আশা করছি যে আপনাদের সহযোগিতা নিয়ে এদেশের কৃষি আগামী 50 সালে আসলে আমরা যে স্বপ্ন দেখছি যে আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জন করব। আন্তর্জাতিক প্রসঙ্গ। পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। এখন পর্যন্ত 164 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত প্রায় 1000।
মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। সন্ধান মেলেনি অন্তত 11,000 মানুষের। তাদের উদ্ধারে অভিযান চলছে। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে দেশের গুরুত্বপূর্ণ সব বিমানবন্দর। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মাইকোকুয়েতিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এ সময় আতঙ্কিত মানুষকে ভবন থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। কারাকাস সহ বেশ কিছু এলাকায় বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ এবং বিদ্যুৎ সংযোগ। এরই মধ্যে ভেনেজুয়েলার মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ভারত, চিলি সহ বেশ কয়েকটি দেশ। ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য, দেশটির উত্তর পূর্বাঞ্চলে আঘাত হানায় এই ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে 6.9। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রায় 50 কিলোমিটার গভীরে। এটি ইওয়াইতে প্রিফেকচারের উপকূল থেকে দূরে অবস্থিত ছিল। সমুদ্রপৃষ্ঠের সামান্য পরিবর্তন ছাড়া কোনো সুনামির ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ভয়াবহ এই ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তোহোকু অঞ্চলে ভূমিকম্প সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ও দুর্যোগ ত্রাণ কার্যক্রমের জন্য একটি দল গঠন করেছে জাপান সরকার। ভারতের কলকাতার একটি নির্মাণাধীন ওয়্যারহাউজের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন 20 জন, যাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই বিপর্যয়ের ঘটনায় রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকেই নিশানা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, এটা তৃণমূল কংগ্রেসের পাপের ফল। এই ঘটনায় অভিযুক্তদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবকাঠামো ত্রুটি থাকা সত্ত্বেও কিভাবে এই নকশার অনুমোদন দেওয়া হয়েছিল সেই প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গেছে দুর্ঘটনা কবলিত তারাতলার ওই গুদামটিতে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। এক পর্যায়ে 3 তলা ভবনটির ছাদ ধসে যায়। খবর পেয়ে স্থানীয় সময় বেলা 12:30টার দিকে উপস্থিত হয় পুলিশ। সঙ্গে ছিল দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।